ওগো বউ সুন্দরী, বউ সাজতে আর কত দেরি, মেলা দেরি গো মনা। বধূর বরের যে কোনো খবর নেই, বধূর বর যে তার জন্য অপেক্ষায় ছিল, বধূই তো তাড়িয়ে দিল। সেই বর যে ভালো ছিল না, বধূরই বা দোষ কি? রাস্তায় চলতে চলতে পাশ দিয়ে একটা গাড়ি যাওয়ার সময় ভেতর থেকে ওগো বধূ সুন্দরী গানটা চলেছিল। নাবিহা তা শুনে নীলাকে টিচে করেছিল, আর নীলাও নাবিহার সাথে তাল মিলিয়ে উত্তর করেছিল। তারা আলাপে মশগুল থাকায় হঠাৎ স্কুটির সামনে ছোট কিছু এসে পড়া নীলা দ্রুত ব্রেক কষে। নাভিয়া চমকে উঠে বলে, কিরে, এভাবে ব্রেক কষে কেউ? এখনই তো আত্মাটাকে উপরে পাঠিয়ে দিয়েছিলি। সর সর, নাম গাড়ি থেকে, আমার গাড়ির নিচে কিছু একটা পড়লো বোধ হয়। নাভিয়া নামতে নীলা দ্রুত নেমে আসে। স্কুটির সামনে গিয়ে চাকার দিকে তাকাতে তার চোখ চকচক করে ওঠে। একটা বাচ্চা বিড়াল তার স্কুটির নিচে পড়তে যাচ্ছিল। সময় মতো ব্রেক কষা বেঁচে গেছে। বিড়ালটির বাচ্চাটি মিউ করে উঠতেই নীলা খুশিতে গদগদ হয়ে বিড়ালটিকে কোলে তুলে নেয়। ও মা, কি কিউট বাচ্চাটা! একটুর জন্য উপরে যেতে বসেছিল। ভাগ্যিস সময়মতো ব্রেক কষেছিলাম। কি করবি এখন বাচ্চাটিকে নিয়ে? চল দেখি আশেপাশে মা বিড়াল আছে কিনা। ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমনি ল্যাব ক্লাসে দেরি হলো, পরে রাস্তা খালি থাকলে সমস্যা হবে। আমি আছি তো, দেখ না আশেপাশে। দুজনে মিলে আশেপাশে একটু দূর দিতে থাকে। নাবিহা খুঁজতে খুঁজতে একটা ঝোপের ধারে আসতে কিছু একটা তার পাশে লাগে। সে ভয়ে চিৎকার করতে করতে লাফাতে থাকে। নীলা দৌড়ে আসে সেদিকে। নাবিহা নীলাকে খামচে ধরে বলে, ও আল্লাহ, কি ছিল এটা? সাপ নয় তো? আমি মরে যাব, আমাকে হাসপাতালে এনে নিলু। নীলা উপর হয়ে সেদিকে তাকালে ঝোপের ভেতর থেকে আরেকটা বিড়ালের বাচ্চা বেরিয়ে আসে। করুণ সুরে ডেকে উঠে, মিয়াও। ওরে বোকা মানবী, তাকিয়ে দেখ, এটা আরেকটা বিড়ালের বাচ্চা। এই, এটাকে আমি নিব। সর সর। নীলাকে সরিয়ে দিয়ে নাবিহা বিড়ালটিকে তুলে নেয়। সন্ধ্যার টিমটিমে আলো দুই রমণী ঝোপের ধারে দাঁড়িয়ে কিছু নিয়ে পর্যবেক্ষণ করছে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি গো সুন্দরীরা, ঝোপের ধারে কি করছো? সঙ্গী এখনো আসেনি বুঝি? আমরা থাকতে সঙ্গীকে কি দরকার, আমরা আছি তো। নীলা নাবিহা পেছনে তাকাতেই দেখে 4-5টি ছেলে সেখানে এসে দাঁড়িয়েছে। নাবিহা হঠাৎই কেমন প্যানিক করতে থাকে। সে দ্রুত নিজেকে নীলার পেছনে লুকিয়ে নেয়। নাবিহার ভীত চেহারা দেখে নীলা তাকে আগলে নেয়। সামনে ছেলেগুলোর দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, কি চাই? সমস্যা কি আপনাদের? চাই তো তোমাদের। সমস্যা নেই, আমরা এক রাতের জন্য টাকা দিতেও রাজি আছি। বলো কত চাই? নীলা কথাটি শুনে প্রচণ্ড রেগে যায়। সে নিজের বিড়ালটিকে নাবিহার দিকে বাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। যে ছেলেটি তাদের কটু কথা বলেছিল, গিয়ে তাকে সজোরে থাপড় দিয়ে বলে, বাড়িতে বোন আছে তোদের কারো? বোনকে গিয়ে বলিস এসব কথা, জানোয়ার কোথাকার। ছেলেটি রেগে গিয়ে হাত উঠিয়ে নীলার চুল ধরতে নিলে নীলা তার হাত আটকে ধরে পরপর কয়েকটা থাপ্পড় মেরে বসে। বাকি ছেলেগুলো তো হতভম্ব হয়ে যায়। মুহূর্তের মাঝে পরপর থাপ্পড়ে তারা কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে নাবিহা তার কাঁধের ব্যাগটাকে সামনে এনে তাতে বিড়ালের বাচ্চা দুটোকে আলতো করে রেখে দেয়, কারণ সে জানে নীলার এর পরের ধাপ কী হতে পারে। নীলার সহযোগিতায় নাবিহা নিজেও স্কুটি চালানো শিখেছিল। সে দ্রুত পায়ে গিয়ে স্কুটিতে উঠে স্কুটি স্টার্ট দেয়। অন্যদিকে নীলা সেই ছেলেটিকে পরপর কয়েকটা থাপ্পড় মেরে এখন হাত ব্যথা করছে। তখনই খেয়াল করে নাবিহা স্কুটি স্টার্ট করে নিয়েছে। সে তাকাতেই নাবিহা মুচকি হেসে ইশারা করে। নীলা ইশারা বুঝে সামনের ছেলেটির নিচে একটা সজোরে লাথি মেরে বলে, হোপ তোদের এটা চিরদিনের মতো নিস্তেজ হয়ে পড়ুক, শালা জানোয়ার কতগুলো। ছেলেগুলো এবার গর্জে উঠে। অপর একটি ছেলে তেড়ে আসতে নিলে নীলা তাকেও একটা থাপ্পড় মারতে যায়। তবে এবার তার ভাগ্য প্রসন্ন হয় না। ছেলেটি তার হাত ধরে ফেলে বিদায় নীলা আটকা পড়ে। এই সুযোগে অপর ছেলেটি তাকে ধরতে আসলে নীলা কায়দা করে তার হাত ছাড়িয়ে নেয়। নীলাকে ছোটবেলাতে তার বাবা কিছু সেলফ ডিফেন্স শিখিয়েছিল। আজ পর্যন্ত সেসব তার মনে আছে। সেসব কিছু টেকনিক খাটিয়ে সে নিজেকে ছাড়িয়ে নেয় ঠিকই, তবে এতগুলো ছেলের সাথে তার একা পেরে ওঠা সম্ভব হবে না। নাবিহাও তখন বিষয়টা বুঝে স্কুটি নিয়ে সজোরে ছেলেগুলোর দিকে এগিয়ে আসে। এই এই মেয়ে মেরে দিবে তো আমাদের। নাবিহা সজোরে এসে ছেলেগুলোর সামনে গাড়ি থামায়। সাথে সাথে নীলা গাড়িতে উঠে বসে। এই পালালো মেয়েটা, ধর ওদের, আমাদের মারা শাস্তি দিতে হবে।
নীলা গাড়িতে উঠে বসতেই নাবিহা পুনরায় স্কুটি স্টার্ট করে এগিয়ে চলে। কিছু দূর যেতে তারা হাঁপ ছেড়ে বাঁচে। ভালোই করলি নাবু, থাপড়াতে থাপড়াতে হাত ব্যথা করে ফেলেছি। এই হাতে স্কুটি কন্ট্রোল করা সম্ভব হতো না। কি শিখলি এতদিন? কয়টা থাপ্পড় মেরে পালালি? তুই যে আরো বিতু বলদি। পরে আমি সহ দুজনই আটকা পড়তাম। এত সাহস দেখানো ভালো হতো না? ছেলে কতগুলো ছিল দেখলি না? বুঝছি কত সাহসী তুমি। এই আমাদের বিড়াল ছানা কোথায়? আছে রে, ব্যাগে রাখছি। আর কোথাও জায়গা পাইনি। হাতে রাখলে স্কুটি চালানো যেত না। আরে সামনে তাকিয়ে কথা বলতে পারিস না? কি শিখালাম এতদিন? এমন আঁকাবাঁকা চালাচ্ছিস কেন? নাবিয়া ভীতু কণ্ঠে বলে। কি জানি, নিয়ন্ত্রণ নিতে পারছি না রে। হায় আল্লাহ, বাঁচাও আমাদের। হঠাৎই সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে নাবিহা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থামাতে গিয়ে উল্টো স্কুটি নিয়ে হেলতে দুলতে 100 মাইল পড়েই যায়। সামনে গাড়িটি থামতে ভেতর থেকে একজন বেরিয়ে আসে। আর ইউ ওকে মিস? ও নো, হেল্প মি নাবু, হাঁটা চলছে, ছিলে গেছে হয়তো। আমিও তো ব্যথা পাইছি নীলু, আমাকে বাঁচা। হঠাৎ নীলা হাতে টান খেয়ে দাঁড়িয়ে পড়ে। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে। আপনি? নাবিহাও দেখে সামনে কিয়ান দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার রাগ স্পষ্ট। সে নীলাকে রাগ দেখিয়ে বলে, আর ইউ কেজি? ক্লাস শেষ হয়েছে কখন? এই সময় বাইরে কি করছো তোমরা? নীলা উত্তর দিতে যায়, তখনই তার কানে বিড়ালের শব্দ ভেসে আসে। সে কিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে গিয়ে ব্যাগ খুলে। তাদের সাথে ব্যাগে থাকা বিড়াল দুটো একটু ব্যথা পেয়েছে। নাবিহার বাচ্চা, তুই এই গোলুমলুকে ব্যথা দিলি? তোকে আমি ছাড়বো না। নীলার বাচ্চা, তোর জন্য স্কুটি আমাকে চালাতে হলো। কে বলেছিল গুন্ডাদের সামনে হিরোইনগিরি করতে? চুপ, একদম চুপ। বেয়াদব হচ্ছ দিন দিন। আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর না দিয়ে এখানে জর্গা লাগিয়েছ দুজনে। কিয়ানের ধমকে দুজনেই চমকে যায়। নীলা আবারও কিছু বলতে নিলে কিয়ান বলে, ফোন কোথায় তোমার? নিজের ফোন থাকতে আঙ্কেলকে কেন আমার সাথে যোগাযোগ করতে হবে? আমাকে তোমার বডিগার্ড পেয়েছো? আমার কেন তোমাকে খোঁজার দায়িত্ব নিতে হবে? নীলা বুঝতে পারে তাকে ফোনে না পেয়ে তার বাবা কিয়ানের সাথে যোগাযোগ করেছে। তার মানে বাবা আগে থেকে জানে কিয়ান তারই ভার্সিটিতে জয়েন করেছে। নীলা একটু আমতা আমতা করে বলে, আমার কোনো দোষ নেই, রাস্তায় একটু বিপদে পড়েছিলাম বলে দেরি হলো। নাবিহা সাহস করে কিয়ানকে সব বলে। ততক্ষণে তাদের গাড়ির অবস্থান বেহাল। সামনের লাইটে ভেঙে গেছে। তাছাড়া দুজনই ব্যথা পেয়েছে। তাই কিয়ান বলে, দুজনই আমার গাড়িতে উঠে বসো। নীলা নাচক করে বলে, আমি আমার স্কুটি ছাড়া যাব না। আমি স্কুটি ঠিক করিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। গাড়িতে ওঠো। নীলা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলে। তার দুহাতে বিড়ালের বাচ্চা দুটো ধরা। নাভিহা আগে আগে গিয়ে গাড়িতে উঠে বসে। নীলা পেছনে বসতে নিলে কিয়ান গম্ভীর স্বরে বলে, আমি কারো বডিগার্ড নই। নীলা কথাটার মিনিং বুঝতে পেরে বলে, সরাসরি বলতে পারেন সামনে বসতে, এত ভঙ্গি করা কি আছে? আজ তো বেয়াদব মেয়ে তুমি। আঙ্কেলের থেকে ভালো কোনো শিক্ষা পাওনি। বাপ টেনে কথা বললেন কেন? কারণ মানুষ ম্যানার্সটা বাপের বাড়ি থেকে শিখে আসে। আর তুমি অতি আদরে বাদর হয়েছো। ম্যানার্স তো দূর, আমি যে তোমার শিক্ষক হই সেটা ভুলে গেছো। আপনিও ভুলে যাচ্ছেন এটা আপনার ক্লাস নয়। ক্লাসের বাহিরে আমি আপনাকে স্যার হিসেবে চিনি না, চিনি একজন প্রতারক, পেটমোটা বুড়ো লোক হিসেবে। নীলা খক করে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। কিয়ান দাঁড়িয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিল। প্রথম দিন যখন তার পরিবার তাকে নিয়ে নীলাদের বাড়িতে গেল, সেদিন কিয়ানের একদমই ইচ্ছা ছিল না। শুধু পরিবারের চাপে তাকে রাজি হতে হয়। তবে গিয়ে নীলার বেদবি দেখে তার মন উঠে যায়। অন্তত তার বাবার সম্মান রক্ষাতে সে বাহিরে আসতে পারত। তা না করে উল্টো রুম আটকে বসে থাকে। তার পরিবার অনেকক্ষণ মেয়েকে দেখতে অপেক্ষা করছিল, তবুও নীলা আসেনি। তখনও সে জানতো না কে এই বেয়াদব মেয়েটা। তবে সেদিন সোহানকে আনতে গিয়ে নীলাকে সাথে দেখে সে চমকে যায়। এই নীলাই তবে সেই বেয়াদব নীলা ছিল। কিয়ানের নীলার প্রতি অন্যরকম বিরক্তি উঠে যায়। তার উপর একের পর এক নীলার নেগেটিভ দিকগুলো তার সামনে পড়েছিল। ক্লাসে অমনোযোগী হওয়া, তর্ক করা, বেয়াদবি করা, অন্য মেয়ের সাথে ঝামেলা বাঁধানো, আর সবশেষে আজকে নীলার জন্য তাকে ঝামেলায় পড়া। সব মিলিয়ে নীলা এখন তার কাছে স্রেফ এক যন্ত্রণা ব্যতীত আর কিছুই নয়। নীলা তখন গাড়ির জানলা দিয়ে মাথা বের করে বলে, এখন আপনার দেরি হচ্ছে না? আমাদের গাড়িতে বসিয়ে নিজে দাঁড়িয়ে আছেন। কিয়ান বিরক্ত নিয়ে তাকাতে নীলা মুখ ভেঙচি দিয়ে বসে থাকে।
কিয়ান গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতে গাড়ির শব্দে নীলার কোলের বিড়াল দুটো আতঙ্কে ডাকতে থাকে। বিড়ালের ডাক শুনে কিয়ান সেদিকে তাকিয়ে বলে, এসব কি এনেছো গাড়িতে? সরাও এটাকে। কিসের শিক্ষক আপনি? বিড়ালকেও চিনেন না? কিয়ান একটু দ্রুত রেখে বলে, নীলা সরাও এটাকে এখনই। কিয়ানের রাগ দেখে নীলা বিড়াল দুটোকে পেছনে নাভিয়ার দিকে বাড়িয়ে দেয়। তারপর সে মুখ গোমড়া করে চুপচাপ বসে থাকে। তাদের গাড়িটা একা হাসপাতালের সামনে থামতে নীলা বলে, এখানে থামালেন কেন? দুজনেই নামো গাড়ি থেকে। তারা নামতে কিয়ান তাদের নিয়ে ডাক্তার দেখাতে যায়। তখন স্কুটি থেকে পড়ে গিয়ে ওদের দুজনই হাতে চোট পেয়েছিল। নাভিয়া শুধু হাতে ব্যথা পেল, পেছনে বসা নীলা হাতে পায়ে উভয় জায়গাতেই ব্যথা পেয়েছিল। গাড়িতে বসে সে নিজের হাঁটুর দিকটা খামচে ধরে রেখেছিল। প্রচণ্ড ব্যথা করছিল তার, তাও কিছুই বলছিল না। কিয়ান সেসব লক্ষ্য করে তাদের নিয়ে ডাক্তারের কাছে এসেছে। নাভিয়াকে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে তারপর নীলার কাছে যায়। নীলার হাতে ব্যান্ডেজ করে দিল। তার পায়ে হাঁটুতে ব্যথা পাওয়ায় সে কিছুতেই পা উন্মুক্ত করতে চাচ্ছিল না। কিয়ান তার অস্বস্তি বুঝতে পেরে সে কিছু সময়ের জন্য বাহিরে চলে যায়। যাওয়ার আগে বলে যায় পায়ের তালুতেও সম্ভবত আঘাত আছে, সেখানেও ব্যান্ডেজ করে দিতে। ভেতরে থাকা মহিলা ডাক্তারটি তার ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল। নীলা মারামারির সময় তার পায়ের তালুতে সম্ভবত কোনো লোহা জাতীয় কিছুর আঘাত লেগেছিল, তাই তাকে একটা ইনজেকশন নিতে হবে। তবে নীলা তা নিতে অনিচ্ছুক। তার নাছোড়বান্দা ভাব দেখে নাভিয়া বলে, বাচ্চাদের মতো করিস কেন? এই ইনজেকশন না নিলে পরে ইনফেকশন হয়ে যেতে পারে। শর্ত জীবনে আমার মতো কয়টা ইনজেকশন খেলে টের পেতে ভয় কাকে বলে? আমি নিব না এটা। ডক্টর মহিলা বাধ্য হয়ে বাইরে এসে কিয়ানকে বলে, স্যার আপনার মিসেস ইনজেকশন নিতে চাচ্ছে না, আপনি এসে একটু বুঝিয়ে বললে সুবিধা হতো। কিয়ান সাথে সাথে ওনাকে শুধরে দিয়ে বলে, আপনি ভুল করছেন, ওরা দুজনেই আমার স্টুডেন্ট। আসার সময় পথে ওদের আঘাত পেতে দেখে নিয়ে আসলাম। দুঃখিত স্যার, তবে ম্যামের ইনজেকশনটা না নিলে ইনফেকশনের সম্ভাবনা আছে। কিয়ান ভেতরে প্রবেশ করে দেখে নীলা তখনও মানা করছিল। কিয়ান রেগে দমকে বলে, বাচ্চামো করছো তুমি? সব কিছুকে মজা পেয়েছো তুমি? বাড়িতে যেতে হবে না নাকি বডিগার্ডের মতো তোমার পেছনে পেছনে ঘুরবো? নীলা এবার করুণ স্বরে বলে, আমি ইনজেকশনে ভয় পাই স্যার, প্লিজ জোর করবেন না আমায়, আমার কিছুই হবে না দেখবেন। কিয়ান কিছু একটা ভেবে বলে, ঠিক আছে আমি আমার হাতটা বাড়িয়ে দিচ্ছি, তুমি আমার হাত ধরে রাখো, ব্যথা পেলে খামচে দিতে পারো। কিছুই বলবো না। নীলা একটু কনফিউশন হয়ে কিয়ানের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। কিয়ানের পুরুষালী হাতটা ধরে নীলা একটু শিউরে উঠে। তার ধ্যান তখন কিয়ানের হাতের দিকে থাকলে এদিকে তার ইঞ্জেকশন দেওয়া কখন শেষ হয়ে যায় তার টেরই পায় না। তবে শেষে টের পেতে সে কিয়ানের হাতের নিচে ধারালো নখগুলো ঢুকিয়ে দেয়। কিয়ান বুড়ো কুঁচকে তাকাতে নীলা মেকি হেসে বলে, মারতুই ব্যথা পেলাম, আপনিও তো বলেছিলেন কিছুই বলবেন না। অথচ তার ইঞ্জেকশন দেওয়া আরও কিছুক্ষণ আগে শেষ হয়েছিল, আর সে টেরও পায়নি। এখন সে হয়তো কাজটা ইচ্ছাকৃতভাবে করেছে। সেটা পরে নাভিয়ার দিকে তাকিয়ে নীলা শয়তানি হাসি দেখে বোঝা যায়। নাভিয়া তার হাসি দেখে দম ফেলে বিড়বিড়ায়, শুধু পার্থপক্ষ হয়ে গিয়েছিল বলে কিয়ান স্যার এখন যে সব বিপদের সম্মুখীন হচ্ছে। সেদিন যদি বিয়েটা হয়ে যেত তাহলে তো কিয়ান স্যারের জীবনটা নীলার অত্যাচারে শেষ হয়ে যেত। স্যারের ভাগ্যটা অনেক ভালো বলা যায়।